নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন কলকাতা বার্তা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকে দেশ বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। টানটান নাটকের শেষে অবশেষে ভবানী ভবনে অভিষেক। এটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘর শুনেই মন্ত্রী বলে উঠলেন, আগে পুজো করব তারপর বসবো। কল্যাণে কেন রেগে কাই? অভিষেকের কোন অপরাধী? এবার মমতাকে চরম হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের। আমাদের হেলিকপ্টার টাকা পয়সা ব্যবহার করে মসনদে বসে মমতা কংগ্রেসকেই সাইনবোর্ড করতে চেয়েছিল। চাকরি দেওয়ার নাম করে হাতানো 6 বিঘে জমিতে তৈরি টিএমসি নেতার প্রাসাদ, এখন তার যা ভবিতব্য। স্ত্রীর ঘর কন্যার কাজকে স্বীকৃতি সুপ্রিম কোর্টে, মাসে কত টাকা পাওয়ার যোগ্য জানালো তাও। পরনে গেঞ্জি বারমুডা জাহাঙ্গীরকে ফালতা ঘোরালো পুলিশ, লজ্জার লেশমাত্র নেই, মাথা উঁচু করে হাঁটলেন পুষ্পা। মমতার ইপাং উপং ঝাপাং নয়, গ্রন্থাগারে থাকবে রাষ্ট্রবাদী চেতনার বই, পরিকল্পনা মন্ত্রী গৌরী শঙ্করের। সিবিআই দেখে মোবাইল ছাড়েন পুকুরে, সেই জীবন কৃষ্ণের বাড়িতে এবার সিআইডি। রামকৃষ্ণ ঘাটে কলকাতা আই তৈরি হবে 60 ফুটের দুর্গা কাঠামো, পরিদর্শনে মন্ত্রী। অধিকৃত কাশ্মীরে অব্যাহত বর্বরতা, 16 প্রতিবাদীকে গুলি করে মারল পাক সেনা, স্তম্ভিত বিশ্ব। আমি মুদ্রাস্ফীতিকে ভালোবাসি, সাংবাদিকদের প্রশ্নে হঠাৎ ব্যঙ্গ ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার, পাল্টা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের। মহান প্রধানমন্ত্রী জ্ঞানী ব্যক্তি, দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর বন্ধু মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের। কাঁচরাপাড়ায় স্কুলের বন্ধ ঘরে 1,77,00,000 টাকার স্তূপ, পুলিশ শুরু তদন্ত। জেড প্লাস নিরাপত্তা নিয়ে কেমন করে বিস্ফোরণে জড়িত সবকাত, এনআইকে বলল তৃণমূল নেতার নির্দেশ গিয়েছিল দুর্ঘটনার পর। আমাদের লোকেদের জীবন কত মূল্যবান তা বুঝিয়ে দিয়েছি, মার্কিন হামলায় 3 ভারতীয় মৃত্যু নিয়ে বিবৃতি নয়াদিল্লির। নারী পাচারে বড় চক্রের হদিশ, রাজস্থানে 15 নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার, পুলিশের ধৃত 11। 22 থেকে 30% ইথানল মেশানো পেট্রোলকে আবগারি শুল্কমুক্ত করল কেন্দ্র। মে মাসে 10 দিনে 4 বার বেড়েছে জ্বালানির দাম। 954 কোটি টাকার ব্যাংক প্রতারণায় আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত হোটেল রেস্তোরাঁতেও জুলুমবাজির অভিযোগ। তৃণমূল কি তবে মিশে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে? এবার খোলসা করলেন বেণুগোপাল। সন্তানের নাম লিখে রেখেছিলেন নবান্ন, নাম মেলান্তির অপরাধে সরকারি নির্দেশিকায় যে ভয়ঙ্কর মাসুল দিতে হয় সুপ্রিমকে। গরমের দাপটে ইতি, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা, আগামীকালের আবহাওয়ার খবর। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরি করবে ভারত, বড় ঘোষণা করে কি জানালেন প্রধানমন্ত্রী মোদী। ডিসেম্বরের মধ্যে 50,000 সরকারি চাকরি, বড় ঘোষণা শুভেন্দু, রাষ্ট্রীয় নতুন নিয়োগ নীতি। মহাসংকটে মমতা, দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক, 1000 কোটির সম্পত্তি কার হাতে থাকবে, নজরে 3 পক্ষ। অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম পূরণের সমস্যায় জেরবার, এই উপায় সহজ, মিলবে 3000 টাকা। আজ রাতে ভয়ঙ্কর হামলা ইরানে, ভেনেজুয়েলার মতো তেলের দখল নেব ঘোষণা ট্রাম্পের। গেরুয়া আবির মেঘে বিজেপি হওয়ার চেষ্টা, তোলাবাজ তৃণমূল নেতাকে সবুজ আবির মাখিয়ে তাড়ালো কর্মীরা। দীঘা জগন্নাথ মন্দির থেকে স্বর্ণধাম, আগেই বলেছিলাম শোনা হয়নি, শুভেন্দুর পাচ্ছে রাজেশ দৈতাপতি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। হাইকোর্ট থেকে 14 দিনে রক্ষা কবচ মিললেও হাজিরা দিতেই হচ্ছে। ডেডলাইন ছিল সন্ধ্যে 6টা পর্যন্ত। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিকেল 4:30 কিছু সময় আগে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান ভবানী ভবন। বিমানবন্দর থেকে প্রথমে সরাসরি চলে যান উল্টোডাঙ্গার দিকে, সেখান থেকে মা ফ্লাইওভার থেকে ডিগেল খান রোড ধরে হরিশ মুখার্জি রোডে চলে যায় তার কনভয়। পটুয়াপাড়া রাস্তা ধরে কালীঘাটে তার বাড়িতে চলে যান অভিষেক। বাড়িতে মিনিট 15 ছিলেন অভিষেক, সেখান থেকে চলে যান ভবানী ভবনে। 5:48 সিআইডি দফতরে আসেন তিনি। এখন দেখা তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন কি সূত্র পান তদন্তকারী। সূত্রের খবর, এদিনই সই জালিয়াতি মামলায় ভবানী ভবন তার বয়ান রেকর্ড করা হবে। তাকে কার্যত নিজের হাতে সিআইডি প্রশ্নের উত্তর লিখে দিতে হবে, অর্থাৎ তদন্তকারীরা প্রশ্ন লিখে দিতে হবে, এরপর অভিষেককে নিজেই সেই প্রশ্নের উত্তর লিখে দিতে হবে, শেষে সই করতে হবে। পরবর্তীতে যাতে তিনি নিজে চাপ দেওয়া ভয় দেখিয়ে লিখে নেওয়ার মতো কোনো অভিযোগ করতে না পারে, তার জন্য এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।
অর্থাৎ সিআইডি যে এক্ষেত্রে একেবারে নতুন কৌশল নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে দিনভর ভবানী ভবনে চূড়ান্ত ব্যস্ততার ছবি দেখা গিয়েছে ভবানী ভবনেও। মেন গেটে কড়া নিরাপত্তা, ভিতর থেকে গেট বন্ধ, নজরদারির জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোতায়েন করা হয়েছে আরএফএ, দুই দিকেই চলছে কড়া পাহারা। রয়েছে কলকাতা পুলিশের বিশাল টিম, বাকি গেটগুলোতে কড়া পুলিশি পাহারা রয়েছে। সব গেটে নিরাপত্তা রীতিমতো বাড়ানো হয়েছে, কোথাও কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা নানা বই থাকতো সরকারি গ্রন্থাগারে। ক্ষমতার পালাবদলের পর বদলাচ্ছে গ্রন্থাগারগুলির খোল নলছে। আর গ্রন্থাগারে থাকবে না মমতার ইপাং ওপাং ঝাপাং বই, তার পরিবর্তে রাষ্ট্রবাদী চেতনার বই থাকবে। বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানালেন সে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। গ্রন্থাগার মন্ত্রী বলেন, ইপাং ওপাং ঝাপাং এর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অপ্রয়োজনীয় বই থাকবে না লাইব্রেরিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা যে বইগুলি পড়ে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন হবে না, সেগুলি লাইব্রেরি থেকে সরানো হবে। তার দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওর অবদান ভোলার নয়, তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই রাখা হবে। পাশাপাশি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে আগের সরকার চলছে একনায়কতন্ত্র মানসিকতা নিয়ে, তার নিজস্ব আইন প্রযোজ্য ছিল। তিনি আরো বলেন, ইপাং ওপাং ঝপাং এর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অপ্রয়োজনীয় বই থাকবে না লাইব্রেরিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা যে বইগুলি পড়ে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন হবে না, সেগুলি লাইব্রেরি থেকে সরানো হবে। লাইব্রেরির আধুনিকীকরণ করা হবে। জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, আধুনিকবাদ, বাংলার মনীষীদের বই থাকবে। তাছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বইও থাকবে। এছাড়া ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে লাইব্রেরি করা হবে বলে জানান মন্ত্রী। উল্লেখ্য, গত কয়েকদিন আগে স্কুল পাঠ্য বইয়ে ভারতের গৌরবময় ইতিহাস বাদ দিয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুধু শ্রমিক ভট্টাচার্যই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিভিন্ন নেতাদের বক্তব্যে একাধিক সময়ে দেশের বিকৃত ইতিহাস বদলের কথা উঠে এসেছে, জাতীয়তাবাদের কথা উঠে এসেছে, সনাতনী ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস, বৈদিক বিজ্ঞান, সংস্কৃতির কথা উঠেছে। এমনকি বারবার স্বাধীনতার সংগ্রামের কথা উঠে এসেছে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতাদের বক্তব্যে। এই অবস্থায় বাংলার শিক্ষানীতি, পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মান সহ বেশ কয়েকটি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মনে করছে আরএসএস। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এবার বিকৃত ইতিহাস মুছে জাতীয়তাবাদের পাঠ পড়ানো হবে বাংলায়? পুলিশের বারমুডা মডেল এবার ফলতাতেও। একদা ফলতার পুষ্পা এখন রীতিমতো ভিজে বেড়াল। নেপাল পর্যন্ত পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার পর তার সমস্ত হুঙ্কার একেবারে উবে গিয়েছে। বৃহস্পতিবার সেই জাহাঙ্গীর খানকে গেঞ্জি বারমুডা পরিয়ে ফলতা ঘোরালো পুলিশ। তাতে অবশ্য তার লজ্জার লেশমাত্র নেই। রীতিমতো মাথা উঁচু করে গাছছাড়া ভঙ্গিতে হাঁটলেন নির্বাচন থেকে শেষ বেলায় নাম প্রত্যাহার করা ফলতার তৃণমূল প্রার্থী। পুলিশ বাহিনী ঘেরাটোপে ফলতার মাথা উঁচু করে হাঁটলেন জাহাঙ্গীর খান। ছবি বিশ্বজিৎ নস্কর বৃহস্পতিবার দুপুরে ফলতার শহরহাট থেকে জাহাঙ্গীর খানকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় বাসিন্দারা, পথ চলতি মানুষ এই দৃশ্য দেখে প্রথমে বেশ কিছুটা হতচকিত হয়ে যান। সচকিতা দেখে প্রথমে দর্দন্য প্রতাপ তৃণমূল নেতাকে চিনতেই পারেনি তারা। পরে হুঁশ ফিরতেই বাসিন্দারা অবাক হয়ে যান। সেদিনে সেই অত্যাচারী জাহাঙ্গীর খানের যে শেষমেশ এমন অবস্থা হবে তার নিজের চোখে দেখে অনেকে আনন্দে হাততালিও দেন। কাউকে বলতেই শোনা যায়, ওকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত। যদিও জাহাঙ্গীর দেবী মাথা উঁচু করে গোটা রাস্তা হাঁটলেন। উল্লেখ্য, ডায়মন্ড হারবার এসডিজিএম আদালতের নির্দেশে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসের একটি মামলায় জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 14 জুন রবিবার সেই মেয়াদ শেষ হবে। তার মধ্যেই তাকে এলাকায় ঘোরালো পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতাদের এভাবেই নানা জায়গায় ঘোরানো হচ্ছে। বদলের বাংলায় পুলিশের এই থেরাপি যেমন তাদের লোকলজ্জার মুখে ফেলছে, তেমনি জনতার কাছেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে এখন এদের ভয় থেকে মুক্ত আম জনতা। তবে এদিন পুষ্পাকে হাঁটানোর নেপথ্যে পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে বেশ কিছু নির্দিষ্ট জায়গায় জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন অভিযোগ এবং মামলা সূত্র ধরে একাধিক স্থানে ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাতে চায়নি। ঘর বাছাই করতে নবান্নে এসেছিলেন বিশাল লামা। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন কালচিনির বিধায়ক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তার বসার জায়গা ঠিক হয়েছে নবান্নের দোতলায়, কিন্তু কোন ঘরে বসবেন সেটাই এদিন দেখছিলেন তিনি। আর তখনই নামটা শুনে চমকে যান। নবান্নের দোতলায় দুটি ঘর ফাঁকা আছে। একটিতে বসতেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং অপরটি ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। দুটির মধ্যে কালচিনি বিধায়কের পছন্দ হলো পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে বসতেন সেই ঘরটি। কি করে ঘরটি সাজানো হবে সে বিষয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন বিশাল লামা।
আর তার মাঝে বিশাল ধামার কানে গেল এই ঘটনাটি এক সময় বসতেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে কাউন্সিলের বিধায়ক নিজের আত্মসহায়ককে বলেন আগামীকাল আগে ঘরে পুজো করে তারপর বসবো। এরপর উপস্থিত সরকারি আধিকারিকদের জিজ্ঞেস করে জেনে নেন নিজের মতো পুজো করে গঙ্গাজল ছিটিয়ে নিতে অসুবিধা নেই তো। অসুবিধা নেই শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিশাল ধামা জানালেন আগামীকাল ঘর সাজানো হয়ে গেলে পুজো করে বসবেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে ঘরটির নেমপ্লেট সরিয়ে ফেলা হয়। তারপর থেকে ঘরটি বন্ধ করে রাখা ছিল, কিন্তু বিশাল ধামার এই ঘরটি পছন্দ হওয়ায় এখন তার বসার ব্যবস্থা করা হচ্ছে। অধিকৃত কাশ্মীরে অব্যাহত বর্বরতা। এবার 16 প্রতিবাদীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। আহত হয়েছেন প্রায় 37 জন। তবে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পাক সেনার বিরুদ্ধে জনরোষ যে ভয়ঙ্কর আকার নিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এই নৃশংসতার ছবি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। আগামী 27 জুলাই অধিকৃত কাশ্মীরে নির্বাচন করাচ্ছে পাক সরকার। সেই নির্বাচনী ফল সরকারের বিরুদ্ধে যেতে পারে এই আশঙ্কায় সন্ত্রাসী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়েছে সেনা। নিষিদ্ধ করা হয়েছে নাগরিক সমাজের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে। এরই প্রতিবাদে গত মঙ্গলবার ধর্মঘটের ডাক দেয় জিএসি। ছিল বেশ কিছু বিক্ষোভ কর্মসূচিও। বিক্ষোভ শুরু হতেই মঙ্গলবার নিরস্ত্র জনতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সেনা। এই হামলাতেই এক চিকিৎসক মহিলা সহ অন্তত 30 জনের মৃত্যু হয়। এরপর থেকেই সেখানেই চলছে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার 30 মৃত্যুর প্রতিবাদে ফের উত্তাল হয় অধিকৃত কাশ্মীর। অভিযোগ বিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালায় পাক সেনা। তাদের অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো প্রথম সারির দেশগুলি তাদের নাগরিকদের জন্য জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। যুগ আধুনিক, কিন্তু কিছু বদ্ধ ধ্যান ধারণায় এখনো জং পড়ে রয়েছে। এই যেমন সমাজ গৃহবধূদের এখনো মূল্য দিতে শেখেনি। তাদের কাজকে কাজ বলে মনেই করা হয় না। দিনরাত পরিবারের জন্য খেটে চলেছেন, অথচ শুনতে হচ্ছে সারাদিন তো ঘরে বসেই থাকে, কাজ আর কি। হাজার হাজার গৃহবধূদের প্রতিদিনই এমন কথা শুনতে হয়। এবার সেই গৃহবধূদের পরিশ্রম সংসারের অবদানকে বিশেষ স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি একটি মামলায় দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ গৃহবধূরা শুধু হোমমেকার নন, বরং নেশন বিল্ডার অর্থাৎ একটি জাতি গড়ে তোলার পেছনে তাদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে গৃহবধূদের শ্রমের মূল্য বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। গৃহবধূরা নেশন বিল্ডার। পাঞ্জাবের গৃহবধূ পথ দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চে। ওই মামলার শুনানিতে গৃহবধূদের কাজের আর্থিক মূল্য নির্ধারণ করেছে তারা। দুই বিচারপতির বেঞ্চের মতে একজন গৃহবধূ সংসারের জন্য যে অবদান রাখেন তাতে মাসিক পারিশ্রমিক আনুমানিক 30,000 টাকার সমতুল্য। একই সঙ্গে প্রত্যেক গৃহবধূকে যথাযথ মর্যাদা দিতে হবে, কারণ একটি সমাজ একটি জাতি গড়ে তোলার জন্য গৃহবধূদের ভূমিকার কোনো তুলনা হয় না। কোন মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। পাঞ্জাবে একটি পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন গৃহবধূদের অবদানকে বিশেষ মর্যাদা দিয়েছে সুপ্রিম কোর্ট। 2001 সালে নভেম্বর মাসে রেশমা নামে এক গৃহবধূ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর তার স্বামী ও 3 সন্তান ক্ষতিপূরণ দাবি করে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে যায়। 2003 সালে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ দিলেও দীর্ঘ আইনি জটিলতার কারণে মামলাটি বছরের পর বছর ধরে চলতে থাকে। শেষ পর্যন্ত 2024 সালের ডিসেম্বর মাসে অর্থাৎ দুর্ঘটনায় 23 বছর পর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলার শুনানি শেষ করে। ক্ষতিপূরণ মামলায় বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে এই সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা সাধারণত 1 বছরের মধ্যে নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে সুপ্রিম কোর্টের অনুরোধ সকল হাইকোর্টের প্রধান বিচারপতিরা যেন এই ধরনের মামলাগুলো দ্রুত পর্যবেক্ষণ করে যথাযথ নির্দেশ জারি করে। এই ধরনের বিষয়গুলো নির্ধারিত সময়সীমার মধ্যে যাতে নিষ্পত্তি হয় তা নিশ্চিত করতে হবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে বর্ষা ও পূর্ব দুর্যোগের জোরালো প্রভাব দেখা দিতে শুরু করেছে। কলকাতা সহ একাধিক জেলায় আকাশ কালো করে নামে বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে বেশ কিছুটা কমেছে তাপমাত্রা বঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর এই বিষয়ে জানিয়েছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ ও উত্তর পশ্চিম বিহারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে সমগ্র বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরো অগ্রগতির জন্য পরিবেশ ক্রমশ অনুকূল হয়ে উঠেছে। আর শুধুমাত্র এই পরিবেশ যে দক্ষিণবঙ্গে রয়েছে তা নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। এছাড়া 2-1 জেলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর আগামী 7 দিন এমনটাই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান,
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের পাশাপাশি অপরদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও প্রবল হতে চলেছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।